আরে বাহ জ্যোতি, তুই তো আজকে পুরো টাইমে এসেছিস। হ্যাঁ, আজকাল তুই টাইমেই আসছিস। খুব ভালো। আমার কাজটাও টাইম মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ দিদি, তুমি তো জানো আমার বিয়ে ঠিক হয়ে গেছে। মায়ের শরীরটা ভালো না, তাই তাড়াতাড়ি কাজ সেরে বাড়ি চলে যাই। তারপর বাবার জন্য রুটি তরকারিও বানাতে হয়। ঠিক আছে, তুই একটা কাজ কর, আগে পার্লারটা খুলে ওখানে পরিষ্কার করে দে। আজকে ব্রাইডাল বুকিং আছে, এক্ষুনি কাস্টমার চলে আসবে, বুঝলি? ঠিক আছে দিদি। জ্যোতি মনিকার বাড়িতে কাজ করত, আর বেশ কয়েক বছর ধরে মনিকা তার বাড়িতে একটি বিউটি পার্লার খুলেছিল। মনিকার কাছে অনেক কাস্টমার আসত, তার মধ্যে একটি সুধা নামের মেয়েও ছিল যে প্রায়ই মনিকার পার্লারে আসত। আর তাই মনিকা আর সুধার মধ্যে ভালো বন্ধুত্ব হয়েছিল। মনিকা দিদি, তোমার জল। হ্যাঁ দে। তুই স্নান করে এসেছিস তো? আজকে আমার সোমবারের উপোস আছে। পরিষ্কার পরিচ্ছন্ন হাতে জল না খেলে আমার উপোসটা ভেঙে যেতে পারে। দিদি, আমি স্নান করেই এসেছি। আমিও সোমবারের উপোস করি। জ্যোতি, যা চা নিয়ে আয়। সুধা, তুই বস, একটা ব্রাইডাল মেকআপ এসেছে, আমি করে নিই। শালি, রিমা, তোমরা ক্লায়েন্টের কাছে যাও, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, তুই আরাম করে কাজ কর। এই শোন, বলছি আমি বুধবার দিন থ্রেডিংটা করিয়ে নেব, আর ওই দিনেই আমার ব্লিচ আর ফেসিয়ালটা করিয়ে দিস। তুই তো জানিস আমার বাড়িতে অনুষ্ঠান আছে, তাই শুক্রবারের আগে আমি এসব করে নেব। আর ভালো করে আমার হেয়ারস্টাইল আর মেকআপ করিয়ে দিস। ঠিক আছে, করে নিস। বাড়িতে অনুষ্ঠান থাকার কারণে সুধা পরপর কদিন পার্লারে আসতেই থাকে, আর তখন যদিও কাজে আসত। মনিকা দিদি, ব্রাইডাল মেকআপের অনেক খরচ, বলো? হ্যাঁ, টাকা তো আমি সবার থেকে নেই, কিন্তু তুই কেন জিজ্ঞাসা করছিস? তুই টেনশন করিস না, আমি তোর মেকআপ এমনিই করে দেব। এখনও তো সময় আছে বিয়ের। হ্যাঁ দিদি, এখনও কিছুদিন বাকি আছে। থ্যাংক ইউ দিদি, তুমি আমার মেকআপ করিয়ে দেবে, এটা আমি মাকে বলেছিলাম। আচ্ছা দিদি, আমি চা করে নিয়ে আসি। তুমি সকাল থেকে কাজ করছো, ক্লান্ত হয়ে গেছ। মনিকার বান্ধবী সুধা এই সব কথা শুনেছিল। এই মনিকা, শোন, আমি কি শুনলাম, জ্যোতির বিয়ে নাকি? হ্যাঁ, এই মাসের 15 তারিখ ওর বিয়ে। আমি ওর ব্রাইডাল মেকআপ করিয়ে দেব। আসলে আমার থেকে মেকআপ করানোর ওর খুবই ইচ্ছা। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? এত দামি মেকআপ প্রোডাক্ট তুই ওর মুখে লাগাবি? আরে, ও একটা কাজের মেয়ে, তুই নিজে ভাব, ওকে তৈরি করতে তোর ঘৃণা হবে না? সত্যি তুই খুবই সরল। আরে, এই কাজের মেয়েরা খুব চালাক হয়, ইচ্ছা করে গরিব হওয়ার নাটক করে যাতে তোর মতো ভালো মানুষদেরকে ফাঁসাতে পারে। না না সুধা, এমন কিছু নয়। বেচারি খুবই গরিব, এখন ওকে বিয়ের কোণে কে সাজাবে? আর আমার তো নিজেরই বিউটি পার্লার, ও আমার বাড়িতে কাজ করে, এতটুকু সাহায্য তো আমি করতেই পারি, বল? আমি তো তোকে এটাই বলবো, কাজের লোকেদের বেশি মাথায় তোলা ঠিক না। তুই ভুল করছিস, দেখিস, তোর সঙ্গে খারাপ কিছু না হওয়া পর্যন্ত তুই বুঝবি না। মনিকা সুধার কথাতে কোনো গুরুত্ব না দিলেও সুধা নিজেকে প্রমাণ করার জন্য একটা পরিকল্পনা করে ফেলেছিল, আর সুধার বাড়ির অনুষ্ঠানের জন্য সে মনিকার কাছে তৈরি হতে এসেছিল। মেকআপ কিটটা কোথায় গেল? সকাল থেকে খুঁজেই যাচ্ছি, পাচ্ছি না। ওর ভিতরেই তো সব মেকআপের প্রোডাক্ট রয়েছে। কি হলো মনিকা, আমার হেয়ারস্টাইল আর মেকআপটা তাড়াতাড়ি করা, আমি বেরোবো তো। ফাংশনে যাব, আমার হাজবেন্ড ওয়েট করছে। যদি আমি জানতাম তোর মেকআপ কিট হারিয়ে গেছে, আমি আসতামই না। তুই রেখেছিলি কোথায়? এমনি তোর পার্লার থেকে তো কিছু হারায় না। জানি না কোথায় আছে, হেল্পারদেরও ফোন করলাম, ওরাও বলল জানে না। ঠিক আছে, কোনো ব্যাপার না, পরে খুঁজে নেব। আমার কাছে আরও একটা মেকআপ কিট আছে, ওখান থেকেই তোর মেকআপ করিয়ে দিচ্ছি, ওটাও খুব ভালো। মনিকা, জ্যোতি তোর মেকআপ কিটটা চুরি করে নেয়নি তো? ওর তো বিয়ে, তাই শ্বশুরবাড়িতে নিয়ে চলে যাওয়ার জন্য হয়তো চুরি করে নিয়েছে। না না না, জ্যোতি এমনটা করবে না, ওর উপরে আমার পুরো বিশ্বাস আছে। ও এভাবে মেকআপ কিট চুরি করবে না। চল, আমি তোর মেকআপ করিয়ে দিই, বস। মনিকা যখন সুধার মেকআপ করাচ্ছিল, তখন সুধা মনিকাকে বলল, মনিকা, আমি একটু ওয়াশরুমে যাব, আমি আসার পর তুই আমার হেয়ারস্টাইলটা করে দিস, হ্যাঁ? আচ্ছা শোন, আমার মোবাইল আর পার্সটা এখানে রেখে গেলাম, কোনো ক্লায়েন্ট এলে তুই দেখিস, কেউ যেন আবার নিয়ে নেয় না। ঠিক আছে, তুই টেনশন করিস না, পার্লারে আজকে আমি একাই আছি, আমার দুটো হেল্পারও আজকে ছুটিতেই আছে। এরপর সুধা ওয়াশরুমে চলে গেলে তার একটি ফোন আসে। আরে, সুধার মা ফোন করেছে তো, নিশ্চয়ই তৈরি হয়ে গেছে কিনা তাই জিজ্ঞাসা করছে। আমি ফোনটা উঠিয়ে কথা বলে নিই। মনিকা হ্যালো বলতেই যাবে, ঠিক তখনই সুধার মা বলল, আরে সুধা, তুই মনিকার পার্লার থেকে আসতে এত লেট করলি? তুই ওর পার্লার থেকে যে মেকআপ কিটটা এনেছিলি,
আমি ওটা দিয়ে মেকআপ করে নেব। নমস্কার আন্টি, আমি মনিকা বলছি। সুধা একটু ওয়াশরুমে গেছে। আপনি কোন মেকআপ কিটের কথা বলছিলেন? হ্যাঁ মা, নমস্কার। ওই সুধা বলছিল যে তুমি ওকে কোনো মেকআপ কিট দিয়েছ। ওই মেকআপটা খুবই ভালো। আমি তো পার্লারে যাইনি, আর সুধার পার্লার থেকে আসতে অনেকটা সময়ও লাগছে। তাই আমি জিজ্ঞাসা করছিলাম আমি কি নিজে নিজেই মেকআপটা করে নেব। আচ্ছা মা, তুমি ওকে বলে দিও যেন সময় মতো বাড়ি চলে আসে। আমি রাখছি এখন। ঠিক আছে আন্টি, আমি বলে দেব। আর সুধার সত্যিটা জানার পর মনিকা রেগে আগুন হয়ে যায়। সুধা, সেই দিন আর আজকে পার্লারের কাজ মিলিয়ে তোর ৬,০০০ টাকা বিল হয়েছে। তুই আমাকে আজই টাকা দিয়ে যাবি, তাহলে সব হিসাব ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু মনিকা, আমি তো তোর বান্ধবী, তুই তো আমার থেকে অনেক কম টাকা নিস। আমি তোর বান্ধবী নয় সুধা, তুই একটা গরিব মেয়েকে চুরির বদনাম দিয়েছিস। জ্যোতি তোর কী ক্ষতি করেছে? এত ঘৃণা করছিস একটা গরিব মেয়েকে। আজকে থেকে আমি তোর বান্ধবী নয়। হেয়ার স্টাইল করা আর এখান থেকে কেটে পড়। আর বিলটাও এখনই দিয়ে যাবি। তোর মা ফোন করেছিল, আমি সবটা জেনে গেছি। মেকআপ কিট নিজে চুরি করে জ্যোতিকে দোষ দিচ্ছিস। তোর মতো বান্ধবী থাকা লজ্জার বিষয়। হেয়ার স্টাইল করে এখান থেকে যা তাড়াতাড়ি। এই শুনে সুধার মুখ হারি হয়ে যায়, আর সে তার সমস্ত বিল মিটিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আর জ্যোতি সবকিছু শুনি কেঁদে ফেলে, যা দেখে মনিকা জ্যোতিকে জড়িয়ে ধরে। জ্যোতি, কাঁদিস না। এই অহংকারী মানুষগুলো গরিবের কষ্ট কখনো বোঝে না। ওরা শুধু মজা করতেই জানে। আচ্ছা এসব ছাড়, মন খারাপ করিস না। কিছুদিন বাদেই তোর বিয়ে, তাই সবসময় হাসি খুশি থাক, বুঝলি? তুই দেখিস আমি তোর এত সুন্দর ব্রাইডাল মেকআপ করিয়ে দেব যে তোর শ্বশুরবাড়ির লোকেরা দেখতেই থাকবে। আচ্ছা, আমি তোর বিয়ের জন্য একটা লেহেঙ্গাও কিনেছি, ওটা আমার তরফ থেকে তোর জন্য গিফট। দিদি, সত্যি তুমি খুব ভালো। ভগবান তোমায় অনেক আশীর্বাদ করুন। এরপর জ্যোতির বিয়ের দিনে মনিকা জ্যোতির জন্য খুব সুন্দর একটা লেহেঙ্গা কিনে আনে, আর ব্রাইডাল মেকআপে জ্যোতিকে সুন্দর করে সাজিয়েও দেয়। এরপর জ্যোতির বাবা মা আর তার শ্বশুরবাড়ির লোকেরা জ্যোতিকে বিয়ের সাজে দেখে খুব খুশি হয়। জ্যোতি মনিকা আর তার হাজবেন্ডকেও তার বিয়েতে নিমন্ত্রণ করে। মনিকারা বড় লোক ছিল, আর তাই তারা জ্যোতির বাবা মাকে অনেকটা পয়সা দেয় যাতে জ্যোতির বিয়েটা ঠিকঠাক করে হয়ে যায়। এরপর জ্যোতি খুশি হয়ে তার শ্বশুরবাড়ি যায়। এরপর জ্যোতির মা সাবিত্রী মনিকার বাড়িতে কাজ করত, আর সুধার ব্যাপারে তাকে অনেক কিছু জানাতো। আর বিয়ের ফটো ভিডিও দেখিয়ে সাবিত্রী খুব খুশি হতো, কারণ সে স্বপ্নেও ভাবেনি যে বিয়ের দিন তার মেয়ে এমন সুন্দর সাজবে আর খুশি হয়ে শ্বশুরবাড়ি যাবে। আর সুধার সুন্দর জীবনের কথা শুনে মনিকাও খুশি হতো। মীরা, ও মীরা, একটু আটা মেখে দে না রে, আমি কটা রুটি বানাবো। না মা, আমি আটা মাখতে পারবো না, আমি হাতে মেহেন্দি লাগিয়েছি। কি, তুই সকালবেলায় হাতে মেহেন্দি লাগিয়ে বসেছিস? যত সব কাজ না করার বাহানা না। আমি অত কিছু বুঝি না, আমার কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে। যা তাড়াতাড়ি হাতটা ধুয়ে আয়। মা, আজ করে নাও না, দেখো না আমি কত সুন্দর ডিজাইন করে মেহেন্দি লাগিয়েছি। কিন্তু যখনই ওর নজর মীরার হাতের দিকে গেল, ওর রাগ শান্ত হয়ে গেল, আরও মীরাকে দেখে বলল, বাহ মীরা মা, তুমি তো হাতে খুব সুন্দর মেহেন্দি লাগিয়েছো। হ্যাঁ মা, কাল শান্তি দিদি আমায় একটা মেহেন্দির বই দিয়েছে, ওতে কত সুন্দর সুন্দর ডিজাইন। আমি তো ওই বই থেকেই ডিজাইনটা করেছি। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। ওহ, দেখলি তো, তুই আবার আমাকে কথায় জড়াচ্ছিস। একই তো আমার দেরি হয়ে গেছে, তার মধ্যে তুই আবার মেহেন্দি লাগিয়ে মহারানীর মতো বসে আছিস। আরে মা, তুমি এত চিন্তা কেন করছো? 1-2 ঘন্টার মধ্যে মেহেন্দি শুকিয়ে গেলে আমি ঘরের সব কাজ করে দেব। মীরার কথা মেনে কাবেরী কাজে চলে গেল। সে একটি বড় সোসাইটিতে ঝিয়ের কাজ করত, আর এই দিয়েই মামের সংসার চলত। কয়েক বছর আগেই কাবেরীর স্বামী একটি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তখন থেকেই সমস্ত সংসারের দায়িত্ব একা কাবেরীর কাঁধেই ছিল, আর মীরা ওকে সমস্ত কাজেই সাহায্য করত। মীরা মেহেন্দি লাগাতে খুব পছন্দ করত, তাই সে তার ঘরের পেছনে অনেকগুলো মেহেন্দির গাছ লাগিয়েছিল, আর সে ওগুলোর খুব যত্ন করত। ও মেহেন্দির পাতাগুলো বেটে নিজের হাতে লাগানোর জন্য বানিয়ে রাখত। এমনই একদিন মীরা, আমাদের এই জায়গাটায় কিন্তু চাষবাস করা উচিত। আর মেহেন্দির গাছ লাগিয়ে তো আমাদের কিছু লাভ হচ্ছে না, তার চেয়ে বরং আমরা কিছু চাষবাস করি। না মা, তুমি আমার মেহেন্দির গাছগুলোকে একদম কাটবে না। বাজার থেকে মেহেন্দি কিনে আনার পয়সা তো আমাদের নেই, তাই এগুলোকে থাকতে দাও না।
এটা বলার সময় মীরার চোখে জল ছিল। আর এই দেখে কাবেরী তার মাথায় হাত বুলিয়ে বলল, মীরা, আমি জানি তুই মেহেন্দি পড়তে খুব ভালোবাসিস মা, কিন্তু বুঝিস তো আমাদের এই কষ্টের সংসার। আমি সব বুঝি মা, যাও তোমার যা ইচ্ছে তাই করো। এই বলে মীরা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। আর কাবেরীরও এটা দেখে খুবই খারাপ লাগছিল, আর তাই ও মীরার মেহেন্দির কাজগুলোতে হাত দিল না। এরকম ভাবে কিছুদিন কেটে গেল। বেশি কাজ করার ফলে কাবেরীর শরীর অসুস্থ হয়ে পড়ল। এই দেখে মীরা ওকে বলল, মা তুমি বিশ্রাম করো, সারা রাত তোমার গায়ে জ্বর ছিল, আজ আমিই কাজে যাব। না না বাছা, আমার কিছু হয়নি, আমিই যাব কাজে। এই বলে কাবেরী যখন বিছানা থেকে উঠে নিজে হাঁটার চেষ্টা করল, ওর মাথা ঘুরে গেল। আর এই দেখে মীরা ওকে বিছানায় শুয়ে দিয়ে বলল, ব্যাস মা, আজ থেকে তুমি আরাম করবে আর আমিই কাজে যাব। কাবেরী ঘরে তো বিশ্রাম করছিল, কিন্তু বিশ্রামের সাথে ওর যে ভালো চিকিৎসারও প্রয়োজন ছিল, আর যার জন্য ওদের কাছে পয়সাই ছিল না। আর অন্যদিকে মীরা লোকের বাড়িতে ঝিয়ের কাজ করে এসে বাড়িতেও সমস্ত কাজ করত, আর এইসবের মাঝে ও হাতে মেহেন্দি লাগানোরও সময় পেত না। মীরা, অনেক দিন হয়ে গেল মা, তুই মেহেন্দি লাগাসনি? না মা, আজ ইচ্ছে নেই। কি বললি? মেহেন্দি লাগাতে তোর ইচ্ছে নেই? আমি সব জানি মা, আমি বিছানায় পড়ে আছি, আর আমার ফুলের মতো বাচ্চার ঘাড়ে সব দায়িত্ব পড়েছে। যা মা, তুই হাতে মেহেন্দি লাগিয়ে নে, আজ থেকে আমিই কাজে যাব। না মা, তুমি কোথাও যাবে না, আমিই সব করে নেব। আমি সত্যি বলছি মা, আমি তো এখন বড় হয়ে গেছি, তাই আমার মেহেন্দি করার আর শখ নেই। এই বলে মীরা কাজে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে গেল, এবং এই দেখে কাবেরীর চোখে জল চলে এলো। মীরা সোসাইটির অনেক ঘরেই কাজ করত, তার মধ্যে একটি ঘর ছিল আরতির। আরতির বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন হচ্ছিল, তাতে মীরাও তাকে সাহায্য করছিল। সেই সময়, আরে এরকম বললে হয়, আমি আমার সব অতিথি আর ফ্রেন্ডসদের বলে দিয়েছি, এখন আপনি এই কথা বললে কি করে হবে? অনেকক্ষণ কথাবার্তার পর আরতি ফোনটি রেখে দিলে ওকে উদাস দেখে মীরা ওকে জিজ্ঞেস করলো, কি হয়েছে ম্যাডাম, আজ আপনাকে চিন্তিত দেখাচ্ছে? হ্যাঁ মীরা, খুব মুশকিলে পড়লাম রে। কাল তো মেহেন্দির অনুষ্ঠান, আর আজ লাস্ট আওয়ারে বিউটি পার্লারের মেয়েটা আসবে না বলে জানিয়ে দিল। এবার বল মীরা, কাল যে কে আমাদের সবাইকে মেহেন্দি লাগিয়ে দেবে আমি কিছুই বুঝতে পারছি না। ম্যাডাম বলছি কি, আমিও মেহেন্দি লাগাতে পারি। আরে হ্যাঁ, কাবেরী তো একবার বলেছিল আমাকে যে তোর মেহেন্দি করার খুব শখ। আমার কোনো অসুবিধা নেই মীরা, তুই সবটা ভালো করে বুঝে নে, অনেকজনের হাতে তোকে মেহেন্দি লাগাতে হবে। তুই পারবি তো মা? আপনি একদম চিন্তা করবেন না ম্যাডাম, আমি সব ভালো করে করব। অনেকদিন বাদে মীরার চেহারায় আজ খুশি দেখা গেল। সে বাড়িতে গিয়ে মেহেন্দির পাতা বেটে মেহেন্দি তৈরি করতে লাগলে ওকে দেখে মা কাবেরী বলল, সন্ধে হয়ে গেল মা, আজ আর মেহেন্দি লাগাস না, বাইরে খুব ঠান্ডা। না মা, আমি এই মেহেন্দি আমার জন্য বানাচ্ছি না, এটা 5th ফ্লোরের আরতি ম্যাডামের জন্য। ঠিক আছে মা, কিন্তু খুব সাবধানে, কাজে যেন কোনো ভুল না হয়। মা তুমি একদম চিন্তা করো না, আজ পর্যন্ত মেহেন্দি করতে গিয়ে আমার কোনো ভুল হয়েছে? মীরা মেহেন্দি তৈরি করে পরের দিন আরতির বাড়িতে পৌঁছে গেল। ও যখন মেহেন্দি কোণে ভরতে লাগলো, তখন এই দেখে আরতির এক বান্ধবী আরতিকে বলল, আরতি, এ আবার তুমি কাকে ডাকলে? তুমি কি আমার দেওয়া বিউটি পার্লারের নাম্বারে ফোন করে কথা বলনি? হ্যাঁ, কথা তো হয়েছিল, কিন্তু ও লাস্ট আওয়ারে আসবে না বলে জানিয়ে দিল। বাই দ্য ওয়ে, তুমি কিছু চিন্তা করো না, এই আমাদের হাউসমেট কাবেরীর মেয়ে মীরা খুব সুন্দর মেহেন্দি লাগায়। ওফো আরতি, তুমিও না? আরে পার্লারের ব্যাপারটাই যে আলাদা, ওদের মেটেরিয়াল ব্র্যান্ডেড হয়, আর মেহেন্দির কালারের গ্যারান্টিও থাকে। আর এর মেহেন্দিতে কোনো লেভেলই তো নেই, আর যদি এটা হাতে লাগালে কোনো সাইড এফেক্ট হয়ে যায় তখন? না ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না, এই মেহেন্দি আমি নিজে হাতে বেটে তৈরি করেছি, আর হাতের ক্ষতি হবে এমন কিছু এতে নেই। না ভাই আরতি, আমি আমার হাতের স্কিন নিয়ে কোনো রিস্ক নেব না, তোমাদের ইচ্ছে হলে তোমরা লাগাও, আমি পার্লারেই যাব। এই বলে আরতির বান্ধবী শালিনী সেখান থেকে চলে গেল। এরপর আরতি মীরাকে ইশারা করে তার কাজ শুরু করতে বলল। বাহ, কি সুন্দর মেহেন্দি লাগিয়েছে, সত্যি বাচ্চাটার হাতে তো জাদু আছে। আমার তো মনে হয় এই মেহেন্দির রং পার্লারের ধারে কাছেও আসবে না। এবার তুমি থামো তো শালিনী, আর মেহেন্দির রং কেমন ফুটবে তা তো তুমি কালই দেখতে পাবে, বাচ্চা মেয়েকে ভয় দেখিও না তো। আরে আমার কি, আমি তো পার্লার থেকেই মেহেন্দি লাগাবো, বাদবাকি তোমরা তোমাদেরটা বুঝে নাও।
এই বলে শালিনী রাগ করে সেখান থেকে চলে গেল। ওর বিশ্বাস ছিল যে মীরার মেহেন্দির রং ফুটবে না, আর সাথে সাথে হাতে তার সাইড এফেক্টও হতে পারে। কিন্তু যা ঘটলো সবই তার উল্টো। পরের দিন মীরার বাড়িতে। আরে ম্যাডাম, আপনি এখানে? আজ আপনি আমায় কাজে আসতে বারণ করেছিলেন, তাই আমি যাইনি। হ্যাঁ মীরা, কাল তুমি কত পরিশ্রম করলে, তাই আমি আজ আসতে বারণ করেছি। আর আজ আমি একটা অন্য কাজে এসেছি, ভেতরে বসাবে না? ক্ষমা করবেন ম্যাডাম, আসুন না, আপনি ভেতরে আসুন। আরতিকে দেখে কাবেরীও বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। আরতির সঙ্গে ওর বান্ধবী শালিনীও ছিল। মীরা ওদের জল দিয়ে বলতে লাগলো, এই নিন ম্যাডাম, মেহেন্দির রং ঠিক করে ফুটেছিল তো? এটা আমি নয়, শালিনী তোমায় বলবে। এরপর শালিনী তার হাত মীরার দিকে বাড়িয়ে দিল। তার হাতের অনেক জায়গায় ক্ষতের চিহ্ন ছিল। এই দেখে মীরা ওকে বলল, আরে এ কি করে হলো ম্যাডাম? মীরা, আমি যে তোমার থেকে মেহেন্দি করাইনি, তার ওপর যে তোমার আবার মেহেন্দির অপমানও করেছি, তারই শাস্তি পেয়েছি আমি। আমি সব থেকে দামি পার্লারে গিয়ে মেহেন্দি করিয়েছিলাম, আর আমি ওদের জোর করে এও বলেছিলাম যেন মেহেন্দির রং গাঢ় হয়। আর জানি না কি মিশিয়েছিল ওতে, তাই আমার হাতের এই অবস্থা। আর অন্যদিকে তোমার মেহেন্দির রং আরতির হাত দেখলেই বোঝা যায়। এরপর আরতি তার হাত মীরার দিকে বাড়িয়ে দিল, যাতে মীরার করা মেহেন্দির রং ভালো মতোই ফুটেছিল। এরপর আরতি কাবেরীকে বলল, ব্যাস কাবেরী, মীরাকে দিয়ে তুমি ঝিয়ের কাজ অনেক করিয়ে নিয়েছ, এবারও সেটাই করবে যেটা ওর করা উচিত। আগে আপনি কি বলতে চাইছেন ম্যাডাম? মীরা এবার থেকে সবার হাতে মেহেন্দি লাগাবে। আমার এক বান্ধবীর বিউটি পার্লার আছে, ওর মীরার হাতের কাজ আর মেহেন্দির কোয়ালিটি খুব ভালো লেগেছে, তাই ও মীরাকে ওর ওখানে কাজে রাখতে চায়। মীরা ওখানে ভালো টাকাও পাবে, আর পার্লারের অন্য কাজগুলোও শিখতে পারবে। আরতির কথা শুনে কাবেরীর চোখে খুশির অশ্রু এসে গেল। ও হাত জোর করে আরতিকে ধন্যবাদ জানালো। আর এই শুনে মীরাও খুব খুশি হয়েছিল, কারণ সে এখন মেহেন্দি লাগিয়ে না শুধু তার শখ পূরণ করতে পারবে, তার সাথে সাথে টাকা উপার্জন করে মায়ের চিকিৎসাও করাতে পারবে। Best buddies! Hello friends!